তো আজকে আমাদের 9248 এর 9 নম্বর এপিসোড। তো আমাদের এই এপিসোডে আমাদের সাথে যুক্ত হয়েছেন জিকো ভাই, আমাদের গ্রুপের মোস্ট সিনিয়র একজন পারসন, যে গ্রুপের প্রথম থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আছে জুবায়ের, আছে রুমি, আছে রাফি আর তাহমিদ। তাহমিদ হচ্ছে আমাদের গ্রুপে, মানে ওর সাথে আসলে পরিচয় একদম প্রথম থেকে। ওকে যখন আমরা একদম ছোটখাটো দেখেছি, যে মুহূর্তে আসলে গেট টুগেদার গুলো আমরা যখন করতাম, সেই মুহূর্তে আসলে তাহমিদের সাথে প্রথম পরিচয়। আসলে দেখতাম এই কর্নারে ইশারা একজন ছেলে বসে আছে, কিন্তু আসলে দেখতে দেখতে যে সময় কোন দিকটা পার হয়ে যায় সেটা আসলে তাহমিদকে না দেখলে আসলে বোঝা যায় না। আচ্ছা, কারো কি আমার সাউন্ড শুনতে কোনো সমস্যা হচ্ছে না? ক্লিয়ার আছে? না, সব ক্লিয়ার আছে। সবাইকে স্বাগত। তো আমরা আসলে এই এপিসোডে আমরা বেশ কিছু কিছু জিনিস নিয়ে আসলে ডিসকাশন করবো। সেটা হচ্ছে যে লাস্ট ম্যাচ আমাদের কি অবস্থাটা ছিল, আর তাছাড়া যেমন আমাদের লাস্ট ম্যাচে ডিফেন্ডার ছিল না, তারপরে প্লেয়ার আমাদের ইনজুর্ড আছে, আমাদের সামনে আর ম্যাচ 3টা, কম সময়ের ভিতরে ম্যাচগুলো শেষ হবে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা ইয়েতে যাবো, ডিসকাশনে যাবো। আর তাছাড়া আর একটা বিষয় একটু বলে নিই, যে প্রতিদিন আমাদের সাথে ইস্তি থাকে, আসলে ও একটু অসুস্থতার কারণে আজকে আসতে পারে নাই। তো দোয়া করি যাতে ও খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সাথে জয়েন করতে পারে। ওর একটু ব্যাক পেইন আছে, তো যে কারণে আমাদের সাথে জয়েন করতে পারে নাই। তো আমরা শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করুন। জি। তো প্রথমেই আসলে আমি যে জিনিসটা নিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে লাস্টের ম্যাচটা চলে গিয়েছে। লাস্টের ম্যাচটা ছিল আমাদের ডেপোটিভোর সাথে, ডেপোটিভো আলাবেস। তো এই ম্যাচটা নিয়ে আসলে কি মনে হয় আপনাদের কাছে, যে এই ম্যাচটাতে ওভারঅল পারফরমেন্সটা কেমন ছিল? জিকো ভাই। ওভারঅল পারফরমেন্স বলতে গেলে সবচেয়ে বড় জিনিস জয়টা, সবচেয়ে বড় জিনিস জয় পাইছি, সেটাই সবচেয়ে ভালো। আর সবচেয়ে ইয়ে হচ্ছে যে আমাদের ডিফেন্স অনেকে সাসপেন্ড, অনেকে ইনজুর্ড। ডিফেন্স নিয়ে সবকিছু সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। টিমের জয়টাই সবচেয়ে আসল শিরোপার জন্য, সেটাই। রাফির কাছে কি মনে হয়? আমার কাছে ভাই ফার্স্ট হাফটা একটু মনে হয় রিয়েলের একটু সমস্যা হচ্ছিল খেলতে, বাট সেকেন্ড হাফ শুরু থেকে একটু প্রেসিং ফুটবল খেলা শুরু করছে, প্লাস অ্যাসেনসিও নামার পরে আমার মনে হয় একটু স্পিড ছিল এখন খেলার মধ্যে, এটা হলো। তাও ডিফেন্ডার এত কম, মানে ভালো ডিফেন্ডার স্ট্রিম লাইন, ফ্রন্ট লাইন ডিফেন্ডার আমার ছিল না তো লাস্ট ম্যাচে আমাদের, সেই হিসেবে পারফরমেন্স অনেক বেটার আমার। ওভারঅল আসলে আমাদের যেটা ফার্স্ট হাফে কিন্তু আমাদের বল পজিশন কিন্তু অনেক ভালো ছিল। ইভেন তো শট অন টার্গেটও যদি চিন্তা করি, আমাদের টোটাল 76% বল পজিশন, যদিও অন টার্গেটে কম। এক্স্যাক্টলি। তো ওভারঅল প্রথম দিকে বা সেকেন্ডে ওভারঅল পুরো ম্যাচটা আসলে বলতে গেলে ভালো ছিল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ক্লিন শিটটা, আমরা যে কন্টিনিউয়াসলি যে লকডাউনের পর থেকে যে ক্লিন শিটটা নিয়ে আসছি, এটা আসলে অনেকটা বেশি ইম্প্যাক্ট করছে। কি মনে হয় মিনাস? হ্যাঁ ভাই, আসলে ক্লিন শিটটার জন্য আসলে খেলা যত গড়া ছিল, আস্তে আস্তে প্লেয়ারদের কনফিডেন্সটা আসতেছিল। শুরুর দিকে আসলে ঝামেলা করছে কারভাহালের অ্যাবসেন্সটা। কারভাহালের জায়গায় লুকাস ভাস্কুয়েজ আসাতে ওই দিক থেকে সব অ্যাটাক হয়েছে। তো শুরুর দিকে যেহেতু কোর্তোয়াও একটু শেকি থাকে, তো ওইটার ঝামেলাটা হয়েছে। তো পরে দিয়ে যখন খেলা আস্তে আস্তে গড়াইছে, তখন প্লেয়াররাও যেমন কনফিডেন্স পাইছে, ওই দিকটাতে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ রেখে সব অ্যাটাকগুলা লেফট সাইড দিয়ে করছে। তো ওই কারণে আসলে বেঁচে গেছে। আর আলাভেজের অ্যাকচুয়ালি পাসিংটা আসলে অত ভালো না, ওরা প্রচুর ভুল পাস দেয়। ওদের মানে খেলা শুরুর আগে পাস কমপ্লিশনের রেট দেখাইছিল, ওইটা আমি দেখছিলাম হলো ওদের 70%-এর নিচে, যেখানে মাদ্রিদেরটা ছিল মনে হয় 85%। তো ওইটা একটা ফ্যাক্টর, যে তারা ঠিকমতো পাসিং চালাতে পারে নাই। তো ওই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারছি। আসলে লাস্ট ম্যাচে কিন্তু ওরা বড় ধরনের দুটা মানে চান্স ক্রিয়েট করেছিল, যেটা মিস করছে। যাই হোক, ওটা নিয়ে ডিটেলস না যায়। আর তাছাড়া আমাদের আসলে যে জিনিসটা, যে সবচেয়ে বড় সমস্যা ছিল
আমাদের লাস্ট ম্যাচে আমাদের ডিফেন্সের সবচেয়ে বেশি সমস্যাটা ছিল। যেখানে আমাদের মেইন ডিফেন্স ধরা হয় র্যামোস, মার্সেলো, একজনও আমাদের উপস্থিত নাই, একজন না। ইভেন তো এদের সাবস্টিটিউশন হিসেবে রাখা হয় ন্যাচোকে, নাচেও ইনজিউর্ড, যে কারণে কিন্তু আমরা ডিফেন্স নিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা ছিল। আসলে এই ডিফেন্সের এই এই যে অনুপস্থিতি, বড় বড় স্টারগুলো যে অনুপস্থিতি, তার উপরে যে আসলে ক্লিন শিট নিয়ে আসা হয়েছে, তো এটা নিয়ে যদি তোমরা কিছু বলতাম। হ্যাঁ, অবশ্যই। শুরুর দিকে যখন দেখলাম লেফটে একটু আমাদের সাপোর্ট করছিল মেন্ডি, মার্সেলোর জায়গাতে গতকাল লাস্ট ম্যাচে মেন্ডি খেলছিল মার্সেলোর জায়গায়। লেফটে শুরুর আপনার দুইটা তিনটা অ্যাটাক, ফার্স্ট হেড হ্যান্ড ছিল, আমার ওর নামটা মনে পড়তেছে না, মানে আমি তো ভাবছিলাম একটা গোল হয়ে গেছে। তো ওই দিকটা প্রথম আমরা ঝামেলা করছিলাম লেফটের দিক থেকে আর কি। আর অবশ্যই রামোস, মার্সেলো, কারভাল, এরা হচ্ছে আমাদের আসলে মানে মেন ডিফেন্স, এরাই যারা ওরা সামলে, ওদের ছিল না অনুপস্থিতিটা। ভালো বোঝা গেছে, বাট তারপরও ভালো ছিল বলে অবশ্যই আমরা এই ম্যাচটা জিতে আসছি। এই যে কন্টিনিউয়াসলি যে আমরা আসলে যে ক্লিন শিট গুলো রাখতেছি, আমাদের যে গোলকিপারের যে অবদান আছে বা আমাদের ডিফেন্সের যে অবদান, এটা নিয়ে কি মনে হয় তামির? হ্যাঁ, অবশ্যই। আমার তো মনে হচ্ছে আমার মতে আর কি লকডাউনের পর আমাদের ব্যাক লাইনটি আর কি খেলা ধরে রাখছে মেইনলি। আর এটার প্রমাণ আমরা লাস্ট ম্যাচেই পাইছি। যেমন আমাদের মেইন কয়টা ডিফেন্ডার ছিল না, রামোস ছিল না, তারপর কারভাল ছিল না, মার্সেলো ছিল না। মাদ্রিদের পজিশন অনেক ছিল, বাট যতক্ষণ আলাভেজের কাছে বল ছিল ওরা কিন্তু ডিফেন্স কিন্তু পেনেট্রেট করছে ভালো মতো। আর 21% আর 29% পজিশন ছিল, এর মধ্যে আবার 5টা শট টার্গেট ছিল ওদের। তো আমার মতে ডিফেন্সটা খুব ভালো, মানে ভালো খেলছে আর কি লকডাউনের পর। এটা আসলে বলতেই হয় যে লকডাউনের পরে থেকে আমরা এখন পর্যন্ত যেভাবে চলতেছে, আমাদের যে পারফরমেন্সটা চলতেছে, আমাদের হয়তো গোল স্কোরিংটা কম হচ্ছে, কিন্তু আসলে আমরা কিন্তু হ্যাঁ, আমার মতে ওরাই খেলাটা ধরে রাখছে আর কি। হ্যাঁ, আসলে ওইটাই যে ডিফেন্সিভ আমরা আসলে জুবাই বলো। আসলে হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে দেখলাম আমরা কিন্তু ফার্স্ট হাফে খুব বেশি আমাদের একটু কষ্ট করতে, মানে খেলাটা গুছিয়ে আনা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে যে কিন্তু জিনিসটা তেমন একটা অনুভব করা যায়, বাট ফার্স্ট হাফে একটু ঝামেলা হয় খেলাটা গুছিয়ে আনতে। আমার কেন মনে হয় খেলাটা গুছিয়ে আনতে একটু কষ্ট হয় ফার্স্ট হাফে। তো লাস্ট ম্যাচে আসলে যে জিনিসটা হয়েছে, আমাদের ডিফেন্স না থাকার কারণে আমাদের যে মিড ভ্যাসকিউসকে আমাদের নামাই দিতে হয়েছে রাইট ব্যাকে। তো ওর আসলে পারফরমেন্সটা কেমন ছিল, কি মনে হয়? ওর পারফরমেন্সটা বলতে গেলে আমার আমি শুনতে পাইনি। লাস্ট ম্যাচে আমাদের ডিফেন্স না থাকার কারণে আমাদের যে মিডফিল্ডার যারা আছে বা উইং ব্যাকে যারা আছে, উইং এ যারা খেলে, যেমন লুকাস ভ্যাসকেজ, ও তো মেইনলি উইং এ খেলে, উইং থেকে ওকে নামায় নিয়ে রাইট ব্যাকে দেওয়া হয়েছে। ওর পারফরমেন্সটা কেমন ছিল? ভাস্কুয়েজের পারফরমেন্স অ্যাবাভ এভারেজ টাইপ ছিল, খুব ভালো ছিল এমন না। তো ওর আপনার বল পজিশন দেখলাম বেশ কয়েকবার হারাইছিল, সো ওই কারণে একটু শেকি লাগছে। আর সেকেন্ড হাফে আসলে ওইদিকে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেওয়াতে মনে হয়েছে ভাস্কুয়েজ অনেক ভালো খেলছে। আপনার ওইদিকে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেওয়াতে আপনার আসেনসিওর অ্যাটাকিং মুভমেন্ট গুলা কমে গেছিল, সব প্লেমেক হয়েছে রদ্রিগো আর ক্রুজের সাইড থেকে। সো ওই কারণে মনে হচ্ছে ভাস্কুয়েজ অনেক ভালো খেলছে, কিন্তু ওভারঅল সে কভার দিতে পারছে, এটাই একটা কথা ছিল। মডরিচের অনেক ভূমিকা ছিল। মিসটা ভাইয়া কিরকম লাগছে? আর গোল মিসটা, ওপেন নেট গোল মিসটা, ও বেনজেমার অ্যাসিস্টে, হ্যাঁ ওটা তো সে ভাবছে এরকম একটা বলিতে গোল দিবে, পারে নাই আর কি। আপনার কাছে আসি,
আপনার জি কাছে কি মনে হয় ওর পারফরমেন্স ওভারঅল কালকে কেমন ছিল? লাস্ট পর্যন্ত ওর গোল মিস থেকে শুরু করে এভরিথিং আপনার কাছে কি মনে হয়? আর গোল মিসটা বাদ দিয়ে সব ভালো লাগছে। ফার্স্টে একটু প্রেশার ছিল, বাট ওভারঅল আস্তে আস্তে মানায় নিচ্ছে ও। যাক, তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে ওর পারফরমেন্সটা ওভারঅল বেশ ভালোই করার মতো ছিল নাকি? তার মানে ভবিষ্যতে যদি জি আমাদের আল্লাহ না করুক, আমাদের ভবিষ্যতে যদি কখনো এরকম সমস্যা হয়, আমাদের রাইট ব্যাকে যদি সমস্যা হয়, তাহলে ওকে দিয়ে আমাদের এই সিচুয়েশনটা ফিল আপ করানো যাবে। হ্যাঁ, অবশ্যই চালানো যায়। মানে আমরা গত সিজনও কিন্তু ওকে রাইট ব্যাক খেলাইছি আমরা। গত গত সিজনে সিজনে আমাদের এক মিউনিকের ম্যাচে রাইট ব্যাক এগেইনস্টে, খেলাইছি, ইউসিএল ম্যাচে, হ্যাঁ মিউনিকের এগেইনস্টে একটা ম্যাচ ছিল। মিউনিকে। যাই হোক, আমরা হ্যাঁ পরবর্তীতে আসি যে আমাদের আসলে এই সিজনে আমাদের যে পরিমাণ লাস্ট সিজনে আমাদের সাইনিং, একটা বড় সাইনিং ছিল হচ্ছে হ্যাজার্ড। তো অনেক কোশ্চেন আসে হ্যাজার্ডকে নিয়ে, আসলে অনেক কোশ্চেন চলে আসে যে এখন পর্যন্ত কিন্তু আসলে ধরতে গেলে আমরা যে পারফরমেন্সের জন্য ওকে নিয়ে আসছি সেই পারফরমেন্সটা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী ওই পারফরমেন্স পাচ্ছিও না, বা গোল হোক যেখানে হোক কোনোটা পাচ্ছি না। তো কি মনে হয় ওর কি করা উচিত এই পারফরমেন্সটা ব্যাক করানোর জন্য? রাফি? হ্যাজার্ডের ক্ষেত্রে সমস্যাটা মানে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ওর কাছে। মানে ও তো ধরেন রোনালদোর জায়গাটা ফিল আপ করতেই আসছে বলতে গেলে। সো মানে ওরা ওই রোনালদো লেভেলের প্লেয়ার তো এখন আর কম নাই আমাদের, মানে ওরা ফুটবল ওয়ার্ল্ডে বলতে পারে। তো ওর ওই যে জায়গাটা ফিল আপ করার যে এক্সপেকটেশন ওইটা অনুযায়ী মেবি অত ভালো পারতেছে না। প্লাস আমার মনে হয় একটু ফিজিক্যালি একটু উইকনেস আছে, যেটা দেখে মনে হচ্ছে যে চেলসিতে বা আগে যেরকম ওর স্পিড ছিল বা ওর ফিজিকটা যেরকম আরো মানে স্ট্রং ছিল, এখন একটু মানে বয়সের সাথে ওইদিকে একটু ডাউনগ্রেড হয়েছে আর কি। সব মিলায় এটা একটু কারণ আমার কাছে মনে হয় আমাদের এক্সপেকটেশনটার সাথে মিট করে একটু টাফ। আর রোনালদোর জার্সি নাম্বার নিয়ে প্লাস তার জায়গায় খেলে আর কি। আর ইনজুরির ব্যাপারটা ছিল, এটা একটা সমস্যা। আমার নেক্সট সিজন থেকে একটু বেটার কিছু রেজাল্ট দেখতে পারবো এই সিজনটা। ইনশাআল্লাহ। শুরু ফার্স্ট সিজন থেকে টাফ হয়। লং টাইম আসলে একটা ইনজুর থাকার কারণে হয়তো খেলায় ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু ইনজুর্ডের আগে সময়ও কিন্তু ওই পরিমাণটা থাকে না। আর ওর ইঞ্জিনিয়ার প্রবণতা কিন্তু অনেক, মানে এখন যেটা দেখতেছি ইনজুরির প্রবণতাটা একটু হলেও আগের তুলনায় অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কিছু বয়স সবাই কি মনে হয়? বেড়ে গেছে। ওর অবশ্য ভাই একটু ব্যাড লাকও আছে। ওকে সব সময় এই লকডাউনের পরে দেখবেন ওকে সব ট্যাকল গুলা করা হয়েছে পিছন থেকে পায়ের হিলে। সো ওইটার কারণে আসলে তার পায়ের হিলে ট্যাকল দেয় অপোজিশনকে, তাহলে প্লেয়ার অবভিয়াসলি একটু মানে ভয় পাবে যে মানে আমি আবার যদি এই ট্যাকল শিকার হই তাইলে হয়তো লং টার্ম ইনজুরিতে পড়ে যাব। এসব কারণে হয়তো পারফর্ম করতে একটু ঝামেলা করতেছে। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ভাই বলেন। আমার কাছে মনে হইতেছে ওই গোলবারে শট কম করতেছে। চেলসিতে যেরকম ভাবে শট করতে এরকম শট করতে পারতেছে না, সেই জন্য কনফিডেন্স লেভেলটা মনে হইতেছে একটু লোয়ার দিকে। তো যেহেতু হ্যাজার্ড নিয়ে কোশ্চেন হচ্ছে, হ্যাজার্ড নিয়ে কথা হচ্ছে, তো এর ভিতরে বিশাল একটা কোশ্চেন করে, বিশাল একটা কথা বলতেছে যে হ্যাজার্ডকে যদি ফলস নাইন হিসেবে খেলানো যায় তাহলে কোনো ইম্প্যাক্ট আসবে কিনা, তাহলে ভালো হয় কিনা, এটা নিয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি আমাদের ফরমেশনে যে ফলস নাইন কাজে লাগে না, আমাদের যে ফরমেশনটা কাজে লাগে না। আমাদের 4-3-3 আমাদের সবচেয়ে বেস্ট ফরমেশন। তো হ্যাজার্ডকে উইংয়ে দিয়ে খেলা সবচেয়ে বেস্ট হবে, কিন্তু 12 শট করতে হবে। সবচেয়ে বড় জিনিস সেটা, গোল বারে শট করতে হবে যাতে কনফিডেন্স বাড়ে। ওর গোল বারে 3টা শট করলাম তো একটা তো গোল হওয়ার সম্ভাবনা থাকবো, সেটা আমি মানি। তো আসলে এটা নিয়ে আসলে অনেক ডিসকাশন থাকে যে গোলবারের যে শটটা বা ওর যে শটটা নিচ্ছে সেটা নিয়ে আসলে অনেক সমস্যা। ও হয়তো ফ্রিলি আগে যে শটগুলো নিত, যে পজিশন থেকে ফ্রিলি শটগুলো নিত, সেই শটগুলো এখন হয়তো নিচ্ছে না।
নিচ্ছে তো না, যে সেটাই কারণে মানে হয়তো ওর গোল সংখ্যা, গোল রেশিওটা এখন অনেক কমে গেছে। তো দেখা যাক আসলে সামনে কি করে। তো আমরা আসলে পরের যে টপিক আছে জবিক ইস্যু। তো আমাদের আসলে মেইন লাইনে সবসময় আমাদের লকডাউনের পর থেকে কিন্তু বেনজিমা খেলে চলে আসতেছে, প্রথম থেকেই শুরু করে বেনজিমা খেলতে। এর ভিতরে একটু প্রেসার থাকে যে আমরা অল্টারনেটিভ, সবসময় একটা অল্টারনেটিভ চিন্তা করতাম যে জবিককে যদি খেলানো যায়, জবিককে যদি খেলানো, কিন্তু এর ভিতরে জবিকের একটা মানে আরো প্রফেশনালিজম যে কাজটা, যেটা কোভিড-19 এর একটা সাসপেক্ট হিসেবে ওকে আইসোলেশনে রাখা হয়েছে। তো আসলে এটা নিয়ে কি কি বলবেন তামির? ভাই ও যেটা করছে তো ঠিক করে নাই, বাট আমার মতে আপনি যেহেতু বেনজিমার কথা আনছেন, ওর প্রেশার পড়তেছে। যা দেখতেছি জিদান তো বেনজিমাকে স্টার্টিং 11-এ রাখতেছে, ওকেই খেলানো হচ্ছে। এখন ইয়োভিচ থাকুক আর না থাকুক, হ্যালো, হ্যাঁ, ইয়োভিচ থাকুক আর না থাকুক, বেনজিমার উপর এমনিও প্রেশার পড়বে। এই যেহেতু ফ্রন্ট লাইন নিয়ে কথায় আসছি, জবিকের সাথে তো একটু মারিয়ানোকে যোগ করি। তো মারিয়ানো বর্তমানে ইনজুর্ড অবস্থায় আছে। লাস্ট ম্যাচে বেনজিমা হালকা একটু ইনজুর্ড হয়েছে, একটু ব্যথা পেয়েছে। আমি যারা মানে এখন পর্যন্ত আসলে কতটুকু কি অবস্থা, আল্লাহ না করুক বড় কিছু না হোক। তো এটা নিয়ে আসলে মিনহাজের কি মন্তব্য? ভাই এখন তো অপশন তো নাই, সো বেনজেমাকেই খেলতে হবে। সে যদি মোটামুটি ইনজুরিতেও থাকে তাহলেও তাকে মানে কোনো রকম মেডিসিন বা ইনজেকশন দিয়ে খেলাতে হবে, আর কোনো উপায় নেই। কেন আমরা কিন্তু একটু আগে যে কোশ্চেনটা আসলো, বিশাল যে কথাটা বললো যে ফলস নাইনে হ্যাজার্ডকে, এটা কি ট্রাই করা যায় কিনা, কি মনে হয়? এটা হবে না, কারণ ওই যে জিকো ভাই যেটা বলতেন, মাদের আসলে এই স্টাইলটা ফলো করে না। আর হ্যাজার্ডের জন্য সবসময় সামনে একজন স্ট্রাইকার থাকা লাগে, যার সাথে সে 1-to-1 খেলবে, বা যে যাকে বল দিলে সে হ্যাজার্ডকে বলটা দিয়ে দিবে, থ্রু বল দিবে, হ্যাজার্ড গিয়ে শট মারবে, এরকম। এটার জন্যই আসলে আরেকজন স্ট্রাইকার লাগবে, যেটা বেনজেমাই পারবে এখন। তো এটা কি বেনজিমা ছাড়া আসলে কি অপশন নাই? আমরা কি এটা ধরে নিচ্ছি যে আমাদের বেনজিমা ছাড়া আসলে কোনো অপশনই নাই? এই সিজনে বেনজিমাই, আর নাই, বেনজিমা ছাড়া কেউ নেই এই সিজনে। কেউ নাই। তাছাড়া কি একটা ম্যাচে আসলে কন্টিনিউয়াসলি একটা মানুষ কন্টিনিউয়াসলি যদি এতগুলো ম্যাচ খেলে, তাহলে কিন্তু ইনজুরিতে পড়াটা কিন্তু অনেকটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু অপশন নাই তো। আপনি মানে আমাদের তো এখন মারিয়ানো যতগুলো মারিয়ানো বা আমি আমাদের একটা অপশন ছিল। যাই হোক, জোভিচের লাস্ট ইয়ের কারণে হয়তো এখন আমাদের কাছে অপশনটা নাই, কিন্তু প্রথম দিকে তো আমাদের অপশন ছিল, আমরা কিন্তু ওটা ইউজ করিনি। যে কারণে হয়তো এখন বেনজিমার উপরে হয়তো প্রেশারটা বেশি পড়ে গেছে, যে কারণে এখন ট্রেনিং এ হোক বা তো ম্যাচে হোক ইনজুরের ইটা বেশি ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। আমাদের আরো তো এখন কন্টিনিউয়াসলি লাস্ট একটা উইক আছে, আর একটা উইকে দেখা যাচ্ছে যে এখন কন্টিনিউয়াসলি আমাদের ম্যাচ আছে 3টা। আজকের যে ম্যাচটা আছে, আজকের ম্যাচ আছে কানাডার সাথে, নেক্সট এর যে ম্যাচটা আছে এটা আছে ভিলারিয়ালের সাথে, তাও 17 তারিখে। আজকে ম্যাচ খেলে আবার 17 তারিখে। তার মানে আমার অনলি ডিফারেন্স থাকতেছে মাঝখানে 2 দিন বা 3 দিন। 3 নম্বর থেকে আমাদের খেলা। হ্যাঁ, তো আবার 17 তারিখের পরে থেকে যে খেলাটা আসতেছে সেটাই আসতেছে আবার 20 তারিখে। 20 তারিখ টানা 2 দিন বা 3 দিন গ্যাপ দিয়ে দিয়েই কিন্তু খেলাগুলো চলতেছে, যে কারণে প্লেয়ারদের ইনজুরির রেশিওটা অনেকটা বেড়ে যায়, প্লেয়ারের ইনজুরির যে রেশিও। আমাদের হ্যাঁ জিকো ভাই, হ্যাঁ আমাদের ইউসিএলটা কিন্তু বাকি আছে, আমরা কিন্তু পিছিয়ে আছি ইউসিএল এ। ইউসিএল আসলে এখন যে অবস্থাটা আছে, এই অবস্থায় আমার মনে হয় যে আসলে লা লিগাটা শেষ করাটা আসলে আমাদের জন্য মেইন কনসার্ন হয়ে গেছে। লা লিগাটা এখন শেষ, ঠিক আছে, কিন্তু লা লিগাটা কিন্তু অনেকখানি ইজি আইসা পড়ছে, ইজি প্রসেসে আইসা পড়ছি আমরা। জাস্ট তিন ম্যাচে 5 পয়েন্ট, 5 পয়েন্ট কি 6 পয়েন্ট। আমাদের ইউসিএলটাও দেখতে হবে ভাইয়া। মানে আমাদের তো নেক্সট ম্যাচ ভিলারিয়াল। হ্যাঁ, তো ভিলারিয়ালের সাথে ম্যাচটা কিন্তু খুব টাফ হবে। তো এই আজকে হলো গ্রানাডার সাথে খেলা, তো গ্রানাডার সাথে এটা
এটা মাস্ট উইন, মানে জিততেই হবে, জেতা ছাড়া উপায় নাই। সেটাই। আরো ইন্টারেস্টিং ব্যাপার হইলো গ্রানাডা দেখলাম লাস্ট 10 ম্যাচে তারা হারছে মাত্র 2 ম্যাচ, এবং তারা গোল করে নাই খালি 2টা ম্যাচ, যেখানে একটা ড্র একটা হারছে। সো মানে তাদের গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক বেশি, ওইটা ঠেকাতে হবে। প্লাস আমাদের এদিকে তো গোল স্কোরার এমনি কম, মানে আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার হলো রামোস, সম্ভবত 10 গোল বর্তমানে হ্যাঁ, তারা defender। 14 নম্বর আছে গোল স্কোরিং, হ্যাঁ, স্প্যানিশ লিগে গোল স্কোর 14 নম্বরে। টানা যেহেতু অনেকগুলা গোল করছে, এরকম কোন স্ট্রাইকার বা প্লেয়ার আমাদের এখনো নাই, তো আমাদের গোল না খেয়ে আসলে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত গোল না খাওয়াটা, তারপরে গোল দিয়ে দিতে হবে আর কি। কিন্তু গোল দিয়ে আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যেহেতু বেনজেমা সেটা আসছে, বেনজেমার জায়গায় এসেনসিওকে খেলায় ওকে রেস্ট দিয়ে একটা যদি রেস্ট দিয়ে দেখা যায়, বা ও তো টানা লকডাউনের পর থেকে তো প্রত্যেকটা ম্যাচ 90 মিনিটস খেলা আসছে প্রত্যেকটা ম্যাচে। আর ম্যান সিটির জন্য একটা ম্যান সিটিটা দেরি আছে, সেটা অবশ্য ইয়া করে লাভ নাই। এখন বেনজেমার জায়গায় এসেনসিওকে ট্রাই করে দেখা গেলে কেমন হয়, এটা নিয়ে একটু যদি কারো ইয়া থাকে, আমার তো কোশ্চেন ছিল। যেহেতু এসেনসিও হ্যাজার্ডকে আমি লকডাউনের পর থেকে একটা ম্যাচও আসলে বারে হিট করতে দেখিনি, আমি সব ম্যাচ দেখছি, একটা ম্যাচ আমি হিট করতে দেখিনি। সেটা এসেনসিও কিন্তু ওর থেকে অনেক ভালো খেলতেছে রাইটে। ওদিন দেখলাম লেফটে সে বেশ কয়েকটা ভালো ক্রস ছিল, বাট ফিনিশার ছিল না ভালো, যার কারণে ওগুলো গোল দিতে পারেনি। এসেনসিও তো অনেক ভালো ক্রসার, এসেনসিও ক্রস নিয়ে তো কোনো সন্দেহ নেই, ও খুব ভালো ক্রস দেয়, কিন্তু ওটা ফিনিশ যে করবে হেডার হিসেবে এখন সেকেন্ড চয়েস কেউ নাই। বেনজেমার পরে যে আরেকজন পাশে থেকে বেনজেমাকে সাপোর্ট দিবে হেডিং এর ক্ষেত্রে, বেনজেমা না পারলে, তো ওইটা ওরকম কেউ নাই। তো তাহলে কি উচিত আমাদের একটা ভালো স্ট্রাইকার টিমে সাইন করানো? জোবিস তো ছিল, ভালো স্ট্রাইকার তো জোবিস তো ভালো স্ট্রাইকার হিসেবে জন্য নিয়ে আসছিলাম গত সিজনের। ভাই আমার মতে ডিফেন্সে প্রায়োরিটাইজ করা উচিত। দুর্দান্ত পারফরম্যান্স করাতে জোবিকের কথাই কিন্তু আসলে ও জোবিককে ওই পরিমাণ আসলে এখন পর্যন্ত কিন্তু ওই পরিমাণ সময়টা পায় নাই, ওকে আমরা সময় দেই নাই, এটাই বলতে হবে সবচেয়ে বড় জিনিস, আমরা সময় দেই নাই। সময়টা বলেন মারিয়ানো মনে হয় ও জয়েন করার পর থেকে ওভারঅল 90 মিনিটসও খেলা নাই মাদ্রিদের হয়ে, যতগুলো ম্যাচ খেললো ওভারঅল আমি সব আসলে মারানো ওরকম সময় দেওয়া হয় না। টাইম দরকার, হয়তো সামনের সিজনে যখন আরো বেশি ম্যাচগুলো হবে, লিগের সাথে কোপা ডেল রে শুরু হবে, ইউসিএল শুরু হবে, প্রত্যেকটা ম্যাচ যখন হবে হয়তো তখন চান্সটা আরো বাড়বে, প্লেয়ারদের খেলার চান্সটা সুযোগটা অনেক বেশি হবে। তো দেখা যায় এই সিজনে আসলে যে পরিমাণ এই ছিল বা ইনজুর ছিল, যে খেলার ভিতরে এই একটা ডিজাস্টার অবস্থা ছিল, কোভিড এর একটা সমস্যা, এগুলো নিয়ে আসলে সবকিছু মিলিয়ে একটা ইয়ের ভিতরে ছিল, যে কারণে হয়তো ঠিকভাবে প্লেয়ারদের ইউটিলাইজও করতে পারেনি, বা জবিকের ইনজুরির কারণে একটা ঠিকভাবে সময়ও পাইনি। তো দেখা যাক নেক্সট সিজনে যদি সামনের সিজন পর্যন্ত যদি ওকে ভালোভাবে কোনো সময় দিয়ে ওর সাথে আসলে মিলিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় আমাদের যেটা চিন্তা করা হচ্ছে যে অল্টারনেটিভ কোনো ফরওয়ার্ড, হয়তো আমাদের সেই অল্টারনেটিভ কোনো ফরওয়ার্ডের দরকার হবে না আমার কাছে যেটা মনে হয়। কারণ যেহেতু মারিয়ানো, তারপরে আমাদের জোভিজ আছে, আর সাথে বেনজেমা আছে, মনে হয় না আর নতুন কোনো ফরওয়ার্ডের আমাদের দরকার আছে। ভাই মারিয়ানো তো সেল হবে সম্ভবত। হ্যাঁ, মারিয়ানো যত সময় সেল হইতে পারে, মারিয়ানো সেল হবে। এরকম কোশ্চেন তো অনেক থাকে, রিলায়েবল সোর্স আসলে ঠিক না। তারপর বেনজেমা হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। লাস্ট ম্যাচে রড্রিগো আর অ্যাসেনসিও দুইজনকে যে একসাথে স্টার্ট করানো হলো বেশ কিছুদিন পরে, আমাদের এই ইগুলো যে ইয়াং ট্যালেন্ট গুলো উঠে আসতেছে, আসলে ওদের পারফরমেন্স নিয়ে একটু ডিসকাস করি। ওদের পারফরমেন্সটা কেমন ছিল লাস্ট ম্যাচে, রাফিক? লাস্ট ম্যাচে আমি যদি দুজনের মধ্যে রড্রিগো আর অ্যাসেনসিওর কথা বলি, অ্যাসেনসিওর অনেক বেটার পারফরমেন্স মনে হয়েছে আমার কাছে। আর ও তো মোটামুটি সবসময় খুব মানে কি বলবো,
চান্স ক্রিয়েট করার ট্রাই করে অলওয়েজ, পাসগুলোও খুব ভালো হয়, আবার ফিনিশিংও আমি মনে করি অনেক বেটার ফিনিশ করে, অনেক অনেক সময় দেখা যায়, আবার দূর থেকে অনেক নেয় আর গোল বারে নেয় বা যে কোনো ভাবে, বাট তো ওর মোটামুটি চেষ্টা করে অনেক, এটা হচ্ছে ভালো লাগে আর কি। লাস্ট গোলটাও ভালো দিচ্ছে। আর রড্রিগো তো অ্যাজ ইউজুয়াল চেষ্টা করতেছে, ভালোই করতেছে, বাট ও মনে হয় টিমের সাথে একটু টাইম বেশি দেওয়া লাগবে ওকে, আর একটু খেলতে খেলতে আর সবার সাথে কেমিস্ট্রিটাও বিল্ড আপ হবে, তারপরে বেটার কানেকশনটা হবে, কারণ ও মাঝে মাঝে দেখে একটু বল টল মিস করে ফেলে, হারায় ফেলে, বা পাসিং এ একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে। বাট আমার মনে হয় এটা মেবি টিম কেমিস্ট্রির কারণে, কারণ এখন সবার সাথে ভাবে মানে পজিশনটা বিল্ড আপ করা হয় না, বাকিটা মনে হয় হয়ে যাবে আর কি। এই সিজন বা নেক্সট সিজনটা ঠিক মতো যদি টাইম দেওয়া হয় তাকে, বেটার করতে পারে। অ্যাসেন্সিয়াল শুরু থেকে একটু এরকম ছিল, খুব মানে একটু সলো খেলতো আর কি, নিজে বল নিয়ে গোল দেওয়া বা এরকম ট্রাই করা। এখন রড্রিগোর ক্ষেত্রে একটু একটু ওটা আছে, আর আমার মনে হয় আস্তে আস্তে টিমের সাথে খেলতে খেলতে ঠিক হয়ে যাবে ওটা। তাহমিদ, তোমার কাছে আসবো যে আসলে লাস্ট ম্যাচে এই দুজনের পারফরমেন্স নিয়ে যদি তোমার কিছু বলা থাকে। হ্যাঁ, আমি রাবের সাথে একমত। আসেনসিও খুব ভালো খেলছে, আর আমরা ভয়ে ছিলাম ওর ইনজুরির পর ও কেমন খেলবে, বাট ওই হিসাবে অ্যাসেনসিও খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো অ্যাসেনসিও নিয়ে খুবই মানে খুশি আমি ওর পারফরমেন্সে। আর হ্যাঁ, রড্রিগো লাস্ট ম্যাচ মোটামুটি ভালো খেলছে ফরওয়ার্ডে, আর কি। মারিয়ানোকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, মারিয়ানোকে নিয়ে একটা কোশ্চেন আসছে, আমি একটা কোশ্চেন নেই। সেটা হচ্ছে যে রিফাত বলতেছে যে আমরা কি মারিয়ানোকে কাউন্ট করতে পারি না, ওর কারণ ওর কাছে ওর যে ওপিনিয়ন অনুযায়ী মারিয়ানোর যে গোল করার আগ্রহ বা ইচ্ছা, এটা অনেকটা রোনাল্ডোর মতো। তো এটা নিয়ে কি মনে হয় জিকো ভাই? অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের কোচ সবার আগে বেনজিমাকে প্রায়োরিটি দিতেছে এবং বেনজিমা খেলতেছে, এটা থেকে বের হওয়ার কোনো অপশন নাই আমাদের। তাই মারিয়ানো হোক জোভিচ, আমাদের বেনজিমা নিয়ে থাকতে হবে। হ্যাঁ, আর মারিয়ানো গোল স্কোরিং এ খুব ভালো, সেটা অস্বীকার করা না, গোল স্কোরিং অনেক ভালো, কিন্তু ঘুরে ফিরে আমাদের বেনজিমা দিয়ে চলতে হবে। আরেকটা জিনিস যেটা ওই সেম ইয়েতে রিফাত আবার সেম কোশ্চেনটা করেছে যে আমরা রড্রিগোকে নিয়ে 4-4-2 ফ্ল্যাটে যেতে পারি কিনা। আসলে ফরমেশন নিয়ে যেহেতু কথা, দেখি জুবাইরের কাছে কি মনে হয়, আমরা কি এটা কি আমাদের জন্য ইফেক্টিভ হবে যে আমরা যদি 4-4-2 ফ্ল্যাটে ইউজ করি, সামনে রড্রিগো আর ইয়েকে নিয়ে, হয়তো বেনজিমাকে ছাড়া চিন্তা করতেছে জুবাইর? কোশ্চেনটা বুঝিনি, আরেকবার করবেন? বললাম রিফাত একটা কোশ্চেন করছে, আমরা 4-4-2 ফ্ল্যাটে রড্রিগোকে সামনে রেখে 4-4-2 ফ্ল্যাটে যদি আমরা যাই, তাহলে আমাদের পারফরমেন্সটা কেমন হবে? তোমার কাছে কি মনে হয়, এটা কি আমাদের ইমপ্যাক্ট হবে কিনা, ইমপ্যাক্টফুল হবে কিনা? আমার মনে হয় না হবে। 4-4-2 রড্রিগোর সামনে খেলায় সে ভালো ফিনিশার, ঠিক আছে, সে কিন্তু ফিনিশ করতে পারে ভালো, কিন্তু তার এক্স্যাক্টলি কিভাবে বুঝতে পারতেছে না তার ব্যাপারে কি বলবো। সামনে 4-4-2 মনে হয় না সে তেমন ইমপ্যাক্ট করবে বলে আমার মনে হয় না। যে যদি হ্যাজার্ড যদি কনফিডেন্স থাকতো তাহলে সেটা সম্ভব হইতো। হ্যাজার্ডের কনফিডেন্স লেভেল এবং খেলার লেভেলটা যদি আগের মতো তার সম্ভব নয়। হ্যাজার্ড এন্ড রড্রিগো দুজনে একটা ভালো কম্বিনেশন হতে পারতো। আমি ফ্রন্টে আমি রড্রিগোর সাথে আমি ইয়েকে রাখলাম, বেনজিমাকে রাখলাম, আর হ্যাজার্ড মিডে চলে আসলো। ইন দ্যাট কেস কি পসিবিলিটি কেমন মনে হয়? আমি বেনজিমাকে লাইন আপ করতেছি সাথে। আসলে রড্রিগো তো আসলে রাইট ফুটেড, হ্যাঁ, তো আমরা যদি রড্রিগোকে রাইট মিডে খেলাই, জিদান যদি খেলায়, তাহলে দেখবেন বিলবাওর সাথে কিন্তু সে রাইট মিডে খেলছে, আসেনসিও কিন্তু লেফট উইং এ খেলছে। সো ওই রকম খেলানোর মানে হলো যে তাদের কাজ হলো বল নিয়ে
ওয়াইড ফিল্ডে যাওয়া, সেখান থেকে ক্রস করা, কাট ইনসাইড খুব কম হবে। তো যেটা আলাভেজের ক্ষেত্রে সেটা উল্টা হয়েছে, সে কারণে রদ্রিগো কাট ইনসাইড করছে, তারপরে আসেনসিও কিন্তু কাটিং করে এসে গোল দিল বেনজেমার পাস থেকে। তো এখানে রাইট মিডে যদি খেলায় তাহলে একমাত্র অপশন হলো এখন ভালভার্দে, যদি আমি ভাসকুয়েজকে আলাদা রাখি ভালভার্দের সাথে, তাহলে আমার 3টা মিড টোটাল 4টা মিড চলে যাবে, যে ভালভার্দে, মডরিচ, ক্রুজ, ক্যাসিমিরো। তো 4টা মিড চলে গেলে তাহলে আমার ওখানে সাব করলে আবার পুরো ফরমেশন চেঞ্জ হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আসলে অপোনেন্টের উপর, অপোনেন্টের অ্যাবিলিটি কিরকম তার উপর। কিন্তু রদ্রিগোকে খেলালে আমার গোল স্কোরিং অ্যাবিলিটিটা কমে যাবে, কারণ সে কাটিং সেট করতে পারবে না রাইট ফুটেড হওয়ার কারণে। তো যেহেতু ফ্রন্ট ট্রায়ো নিয়ে কথা চলতেছে অনেকক্ষণ ধরে, আসলে ফ্রন্ট ট্রায়ো নেক্সট যে আমাদের 3টা ম্যাচ আছে, এই 3টা ম্যাচে আমাদের ফ্রন্ট ট্রায়ো মানে উপরে 3জনকে কে হওয়া উচিত? তাহমিদ, এই সেম কোশ্চেনটা আমি সবার কাছেই আসবো, তাহমিদকে দিয়ে শুরু করি। তাহমিদ মিউট করা আছে তোমারটা। হ্যাঁ ভাই, সরি আমি খেয়াল করিনি। হ্যাঁ, বলো। হ্যাঁ, বেনজেমা তো থাকবেই, আর সাথে আমি অ্যাসেনসিও এন্ড রদ্রিগো দেখতে চাই আর কি এই সামনে 3টা ম্যাচের জন্য, আর পরে তো সাবস্টিটিউট করবেই। অ্যাসেনসিও, রদ্রিগো। হ্যাঁ, আমার মতে। কেন তাহলে সামনে আমরা বেনজেমাকে আনতেছি না কেন? বেনজেমা তো আগেই বললাম, বেনজেমা থাকবেই। আচ্ছা, সেম কোশ্চেন জুবাইরের কাছে। জুবাইর, আমার হচ্ছে বেনজেমা তো ফিক্সড, এর তো সরানো সম্ভবই না কোনোভাবে। আর লেফটে ভিনিসিয়াস, রাইটে অ্যাসেনসিও। মিনাজ। ভাই সামনের ট্রায়ও যদি নেক্সট 3 ম্যাচের জন্য, সেক্ষেত্রে রাইট উইং এ 2টাই অপশন, তার মধ্যে লুকাস ভাসকুয়েজ বেশি চান্স পাবে কারণ কারভাল ব্যাক করছে, আর বেনজেমা তো থাকবে। আর লেফট উইং এ আমার ধারণা ভিনিসিয়াসকে বেশি চান্স দেওয়া উচিত। জিগো ভাইয়ের কাছে কি মনে হয়? আমার কাছে ভাইয়া সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স, সেই জন্য হ্যাজার্ডকে আগে রাখবো আমি। আমি একটু আপনার সাথে এটা নিয়ে একটু ডিসকাশনে ডিটেলস করব, যেটা হচ্ছে যে আমি কেন আসলে যে আপনি যে 3জনকে সিলেক্ট করবেন, এই 3জনকে কেন সিলেক্ট করবেন এবং বাকি যারা তাদেরকে কেন সিলেক্ট করতে চাচ্ছেন না? আসলে উইকনেস গুলো কোন জায়গায়? যে 3জনকে আপনি সিলেক্ট করতেছেন তাদের, আর যাদের সিলেক্ট করবেন না তাদের ভিতরে যে পজিটিভ দিকটা, উইকনেসটা কোন জায়গায়, কার কোন জায়গাটা আগায় রাখতেছেন আপনি? ওভারঅল পারফরমেন্স চিন্তা করলে ভিনিসিয়াস লেফট উইঙ্গে, কিন্তু অভিজ্ঞতায় আমি হ্যাজার্ডকে রাখবো আমি, কারণ হ্যাজার্ড বেনজেমার একটা ভালো একটা কম্বিনেশন মোটামুটি ভাবে তৈরি হয়েছে। আর রাইট উইঙ্গার আমি অ্যাসেনসিওকে রাখবো। আর সামনে বেনজেমা ফিক্সড। সামনে তো ফিক্সড, এটা তো সিজন ফিক্সড এটা। রাফি, যেটা হচ্ছে যে বেনজেমা যেহেতু ফিক্সড আমাদের সামনে, তো কেউ আসতেছে লেফটে ভিনিসিয়াস, কেউ হ্যাজার্ড, কেউ বেনজেমা, বা কেউ অ্যাসেনসিও, কেউ ভাসকুয়েজ। আসলে এই যে প্রত্যেকটা প্লেয়ার, এগুলোর ভিতরে গোল স্কোরিং অ্যাবিলিটি যেটা মনে হয় যে যেটা বললাম একটু আগে, যে গোল পাওয়ার যে ক্ষুধাটা, এই জিনিসটা সবচেয়ে বেশি কার ভিতরে মানে খেলা দেখে মনে হয়? আমি পার্সোনালি অ্যাসেনসিওর খুব বড় মানে মোটামুটি ভালো ফ্যান আর কি। আর ওর মোটামুটি এই সিজন বা অন্যান্য সিজনের আগের সিজনের খেলাগুলো দেখে আমার মানে এই যে আপনি যাদের নাম নিলেন মোটামুটি যারা বেনজেমার পিছে খেলে মোস্ট অফ দ্য টাইম, তাদের মধ্যে গোল দেওয়ার যে ক্ষুধা বলেন, অ্যাবিলিটিও, তার ইচ্ছাটাও বেশি, প্লাস তো পাসগুলোও ভালো দেয়। আবার মাঝে মাঝে মাঝখান থেকে যে কাটিং করে ওটাও কাজে দেয়, খুবই দরকার হয়। দেখা যায় আমাদের অনেক সময় এখন রোনালদো যাওয়ার পরে মাঝখানে কাটিং করার প্লেয়ার খুব একটা নাই, বা ওরকম স্প্রিন্ট করে দৌড়ায় আসে একটা বল রিসিভ করে গোল দেওয়ার মতো, বা ওরকম হুট করে একটা শট নেওয়ার মতো প্লেয়ার খুব, অ্যাসেনসিও মনে হয় কাজটা করে। তো এটা খুব দরকার হয় মাঝে মাঝে স্টার্টল করা, যারা অপোনেন্টে থাকে ওদের ডিফেন্সটাকে গোল করে। এইখানে তাজ ভাই একটা
তার মূল্যবান একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে হ্যাজার্ডকে অ্যাটাকিং মিড হিসেবে খেলে তার সাথে ফ্রন্টে নিউ কাউকে খোঁজা উচিত। রড্রিগো আর ভিনিসিয়াস ভালো, বাট একজন নতুন ফিনিশার, ভালো ফিনিশার দরকার। তো এটা নিয়ে আসলে কার কি মনে হয়? যে কেউ অ্যাটাকিং মিড হিসেবে তো এক ম্যাচ খেলছে, ওই ম্যাচে ভালো খেলে নাই, কিন্তু ওটা তো খালি একটা ম্যাচ খেলছে, ওকে আরো ম্যাচ দেখা যায় অ্যাটাকিং মিড হিসেবে। কিন্তু ওর জন্য পারফেক্ট অ্যাকচুয়ালি লেফট উইং, তাহলে সে স্পেস পাবে, ড্রিবল করে বের হয়ে যেতে পারবে, অ্যাঙ্গেল থেকে শুট নিতে পারবে। সো লেফট উইং এ বেটার তার জন্য। আর একটা কোশ্চেন আমি নিয়ে নিব এর ভিতরে, একটা ভালো একটা কোশ্চেন পেয়েছি শান্তু ভাইয়ের কাছ থেকে। শান্তু ভাই কোশ্চেনটা করতেছে যে নেক্সট সিজনে আমরা কাকে চাই, কুবো এবং ওদেগার্ড, এই দুইটা প্লেয়ারের ভিতর থেকে কাকে চাই? একজন একজন করে আমি সবার কাছেই আসবো, যেহেতু রাফির মুখে সবচেয়ে হাসিটা বেশি, রাফির কাছে অ্যান্সারটা চাই যে আসলে কাকে আমরা আনতে চাচ্ছি, কুবোকে না ওদেগার্ডকে, এবং কেন আনতে চাচ্ছি? এখন ভাই দুজনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওডেগার্ডকে আমি মোটামুটি খেলা অনেকদিন ধরে দেখছি। ওর মোটামুটি অন্যান্য টিমেও তার পারফরমেন্স ভালো, বেশ কয়েকটা সিজন ধরে চেষ্টা করেছে। আর আমাদের টিমেও আগে খেলছে মোটামুটি। তো ওই হিসেবে মেবি হি ইজ বেটার দেন কুবো, কারণ কুবো রাইজিংসটা ঠিক আছে, বাট কুবোকে আমি এখনো পুরোপুরি সার্টেন না যে আসলে ওর এক্সপেকটেশন পুরোপুরি মিট করতে পারবে নাকি, বা ওরকম লেভেলে যাওয়ার মতো। হ্যাঁ ইয়ে আছে, ব্রিলিয়ান্স আছে, বাট ফিউচার তো অনেকেরই থাকে না। যেরকম অনেক বড় বড় ফুটবলার দু এক সিজনে অনেক ওয়ান্ডার কিক ছিল, বা বাট পরে দু এক সিজন পর আর ওটা দেখা যাবে। বাট ওই হিসেবে ওডেগার্ড ইজ মোর মানে এই আরো বেশি পরীক্ষিত বলা যায় যেটা, বা আরো অনেক বেশি গেম খেলার তার এক্সপিরিয়েন্স আছে এই হাই লেভেলের গেমগুলো খেলার ফ্রন্টে। ওই হিসেবে আমি মনে করি হচ্ছে ওডেগার্ড একটু আগে থাকে আমার জন্য। জিগো ভাই, আপনি কাকে চান নেক্সট সিজনে মাদ্রিদে? সেম ওপিনিয়নই, কুবোকে আর দু একটা সিজন, কুবোকে আর ওডেগার্ড যাচ্ছেন দু এক সিজন আর আমাদের কি মনে হয়? আহমেদ, হ্যাঁ ভাই, তোমার কাছে কি মনে হয় কুবো নেক্সট সিজন কাকে চাও, কুবো না ওদেগার্ড রিয়াল মাদ্রিদে? ভাই আমি তো কুবোকে চাই, আমি পার্সোনালি কুবোকে চাই, ওর খেলা আমার খুব ভালো লাগে। সেটা কি এই সিজনের পারফরম্যান্সের উপরে কুবোকে ভালো লাগে না হ্যাঁ আগে ভাই, থেকে? রিসেন্ট ওর খেলা ফলো করতেছি, তো ওর রিসেন্ট পারফরমেন্স হিসেবে বললাম। তো যাই হোক, আমরা একটু ইনজুরি, আমাদের আসলে এখন ইনজুর্ড যে প্লেয়ার গুলো আছে, ইনজুর্ড প্লেয়ারের ভিতরে মার্সেলো আছে, ন্যাচো আছে, জোভিড আইসোলেশনে আছে। তো এদেরকে নিয়ে আসলে একটু ডিসকাশনে যাই যে এদের এই যে মার্সেলো যেহেতু নাই বা এদিকে নাচো নাই, এদের জন্য কি আমাদের খেলার কোনো মারিয়ানো নাই, এদের জন্য কি আসলে টিমে কোনো ইম্প্যাক্ট করবে কিনা? আমাদের নেক্সট যে 3টা ম্যাচ আছে, এই 3টাতে কোনো ইম্প্যাক্ট করবে কিনা? মিনহাজ ভাই এখানে যার জন্য কোনো ইম্প্যাক্ট করবে না সেটা হলো মারিয়ানো, কারণ মারিয়ানোর সাথে টিমের কারো লং টার্ম ধরে 11-এ খেলার ইয়া নাই, এক্সপিরিয়েন্স নাই, সো কেমিস্ট্রিও নাই। মার্সেলোর কারণে ইম্প্যাক্ট করবে, কারণ মার্সেলো প্লে মেকিং অ্যাবিলিটি অনেক ভালো, কিন্তু আবার মেন্ডি সেটা ডিফেন্সিভ সাইড দিয়ে উঠাই দিচ্ছে। সো এটা মোটামুটি হয়ে যাচ্ছে, যেহেতু মার্সেলো আবার ডিফেন্সিভ সাইড দিয়ে উইক। আর এর বাইরে আর হলো নাচোর কারণে একটা সুবিধা হলো, আগে যখন দুইটা সিবি একজন ইনজুর হতো তখন তো নাচো আসতো, বা কারবার ইনজুর হলে নাচো আসতো। এখন জিদানকে মিলিতাওয়ের উপর বেশি নজর দিতে হচ্ছে। সো আমাদের জন্য এটা লাভ হয়েছে যে মিলিতাও উঠে আসতেছে নাচোর বদলে। আর নাচোরও এই যে অনেক হয়েছে, 30-র মতো হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি পজিটিভ ইম্প্যাক্ট করছে। সাকিবের একটা কোশ্চেন নিয়ে এসে, একটা কমেন্ট নিয়ে আসি। সাকিব মাহমুদ একটা অপশন দিয়েছে, আমরা যেহেতু ফ্রন্ট রায়নের কথা বলতেছিলাম, তো জিনিসটা হচ্ছে সাকিবের মতে হ্যাজার্ড মেইন 11-এ রাখতেছে হ্যাজার্ডকে, বেনজেমাকে এবং অ্যাসেনসিওকে, আর সেকেন্ড হাফে বা পরবর্তী সময় যেটা হোক, যেটা 60 মিনিট বা তার পরবর্তী সময়ে আসুক, তো এই সময়টাতে আসলে সাবস্টিটিউশন হিসাবে হ্যাজার্ডের সাব হিসেবে ভিনিসিয়াস, এসেনসিয়াল সাব হিসেবে ভ্যাসকিউসকে দেখতে চাচ্ছে। তো এটা নিয়ে আসলে কি মনে হয় মিনাজ ভাই? জিকো ভাই বলেন।
মানে সেটা আমার কথার প্রতিফলন এটা একটা আবার। আমি বলছি হ্যাজার্ড, অ্যাসেনসিও, বেনজিমা, সেটাই আসছে। আমি এই জন্যই আপনার কাছে আসলাম যে আপনি যেটা বলছেন ও জাস্ট জিনিসগুলো সাবস্টিটিউশন হয়ে চলে আসলো। তো যাই হোক হ্যাঁ, আপনার সাথে সাবস্টিটিউশন বাস্কেস আমার মতে এটা এফেক্টিভ। জাস্ট আগে থেকে বাস্কেস মানে রানিং বিটুইন দুই অনেক ভালো। আর ডিফেন্সিভলি আর অফেন্সিভলি দুটো সাইডে কাজ করতে পারে। বাস্কেস ঠিক আছে। তো এখানে রড্রিগোকে নিয়ে আসলে অনেকেই অনেক লাস্ট ম্যাচের যে ইগুলো ছিল, পারফরমেন্স ছিল, সেটার উপরে আসলে রড্রিগোকে নিয়ে অনেকেই চাচ্ছে যে এই ম্যাচে যাতে আবারও রাখা হয়। যেমন আমাদের স্বপ্নিল ভাই একটা কমেন্ট করছে, সেটা হচ্ছে রড্রিগো শুড বি স্টার্ট ইন লাস্ট ম্যাচ, হি প্লেড রিয়েলি ওয়েল। তো এটাই আসলে অনেকক্ষণ ডিসকাশনও করলাম যে আসলে রড্রিগোকে আরো সময় দেওয়া উচিত। তো এটা নিয়ে আসলে কি মনে হয়? রড্রিগো অ্যাকচুয়ালি গত ম্যাচ, হ্যাঁ রড্রিগোর গত ম্যাচে ব্যাড লাক ছিল, গোলকিপার কয়েকটা বল সেভ করছে, খুব ভালো সেভ করছে, নাহলে গত ম্যাচে গোল পেতে হবে। বাট এখন আমাদের 3টা ম্যাচ খুবই ভাইটাল ম্যাচ, তাই রিস্ক না নিয়ে আমি অ্যাসেনসিওকে চাইতেছি। অ্যাসেনসিও অভিজ্ঞ আছে সেই জন্য অন্তত 2টা ম্যাচ মানে জিততে পারি, তাহলে আমরা পর নেক্সট ম্যাচ আমরা কিছুদিনের জন্য প্লেয়ারদের রেস্ট দিলাম। কিন্তু প্রথম 2টা ম্যাচ অ্যাসেনসিওকে আমি প্রেফার করব। আমি আর একটা কোশ্চেন আসবো, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সিজন শেষের দিকে, তো সিজন শেষের দিকে গেলেই প্রত্যেকটা ফ্যান বেসের ভিতরে একটা জিনিস চলে আসে যে আমাদের নতুন সিজন যখন শুরু হবে আমরা কোনো নতুন মুখ দেখবো কিনা। যে কোশ্চেনটা আমাদের এসএস খান ভাই করেছেন, তো প্রত্যেকের কাছে সেম কোশ্চেনটা, একজন প্লেয়ারের নাম বলবেন, কোনো ডিটেলসে যাবো না, শুধু প্লেয়ারের নাম বলবেন। আমির, তাহমিদের মিউট করা আছে। যাই হোক, আমি ওর মুখটা দেখে বুঝে গেছি যে এমবাপে বলছে ও। জুবাইর ভাইয়া আমি রাখবো আমার ক্যাসিনোর একটা ব্যাকআপ দরকার, তাই আমি ওখানে পল পগবাকে চাই। মিনহাজ একটা যেটি কি যে কোনো পজিশন, যে কোনো ফরওয়ার্ডার যদি চাও তাহলে কাকে চাচ্ছ? একটাই চাইলে সেটা মানে যদি এখন সিচুয়েশন ওয়াইজ চিন্তা করি তাহলে কাই হ্যাভার্টস মিডফিল্ডার। জিগো ভাই, আমি কোনো প্লেয়ারের নাম বলবো না, শুধু একটাই বলবো, ক্যাসেমিরোর ব্যাকআপ রাফিক, যেই আসুক। রাফিক আমি ভাই আমার আসলে একদম পিওর একজন নাম্বার 9 খুব দরকার আর কি আমাদের জানা। আচ্ছা, তাহলে ভাই বেনজিমা আছে তো ভাই। সেম কোশ্চেনটা চলে আসছে। লুৎফর ভাই একটা কোশ্চেন করছে মিনহাজ ভাইকে, ডু উই নিড এ হাই প্রোফাইল স্ট্রাইকার ইন নেক্সট সিজন? কি মনে হয় মিনহাজ ভাই, বলেন। হাই প্রোফাইল স্ট্রাইকার দরকার, কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে হাই প্রোফাইল স্ট্রাইকার মার্কেটে পাবে বলে আমার মনে হয় না, কারণ কেউ আসলে সেল করতেও চাইবে না। হাই প্রোফাইল স্ট্রাইকার এমনি তো আছে মনে হয় 2-3 জন, যেমন ভের্নার ছিল, ভের্নারকে কিনে নিছে চেলসি। আর এর বাইরে এমবাপেকে নেক্সট সিজনে পাওয়া যাবে না এটা তো শিওর, কারণ ইউসিএল এর ব্যাপার আসছে, প্লাস এত টাকা খরচ করবে মাদ্রিদ আমার মনে হয় না। আর এর বাইরে তো আর কেউ নাই আসলে বড় স্ট্রাইকার। হালান্ড আছে, কিন্তু হালান্ড এখনো একটা সিজন গেছে বুন্দেসলিগাতে, সো মানে দরকার কিন্তু আসলে পসিবল না। তারপরে আপাতত যে কোশ্চেনটা, যে সেটা আপনি বর্তমানে যে পারফেক্ট যে নাম্বার 9 আপনি চাচ্ছেন না, কারণ ফ্রন্টে স্ট্রাইকার যে তাকে চাচ্ছেন না। ঠিক আছে, আমিও সেম জিনিসটাই চাচ্ছি, যে আমি জিকো ভাই বা জুবাইর ওদের সাথে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় আপাতত এই সিজনে যদি আমি চিন্তা করি ওভারঅল, আমাদের ক্যাসেমিরোর কোনো ব্যাকআপ নেই। আমাদের সিডিএম তে যেহেতু মডরিকের ধীরে ধীরে বয়স বাড়তেছে, একটা সময় পরে কিন্তু ওরও যে বয়সটা থাকবে, এখন যে পারফরমেন্সটা দিচ্ছে, এই বয়সে যে পারফরমেন্স দিচ্ছে, এটা মাশাআল্লাহ, এটা আসলে বলার বাইরে। অনেক ভালো।
এক্স্যাক্টলি, মানে এটা আসলে বলার বাইরে, আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। তারপরও কতদিন এভাবে যাবে জানা নাই। তো ওই জায়গাটাতে আসলে ফিল আপটা করার জন্য একটা ব্যাকআপ এখন থেকে যদি রেডি না করি, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে ভবিষ্যতে যে আমাদের একটু এখানে স্ট্রাগল করতে হবে। তো এই সেম ইস্যুটাতে নিয়ে চলে ফারদিন ভাই একটা কথা বলতেছে যে পগবা অ্যাটাকিং মাইন্ডেড, ক্যাসেমিরোর জায়গায় ওকে চুজ করাটা ঠিক হবে কিনা। আমি যদি মনে করি ক্যাসেমিরো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটাকিং এর ক্ষেত্রে না, যে আমাদের ডিফেন্সিভে বেশিটা হেল্প করে অনেকটা। তো আসলে এটা কি মনে হয় যে পগবা কি ক্যাসেমিরোর পারফেক্ট ব্যাকআপ হিসেবে আসবে রাফি? না ভাই, ক্যাসেমিরোর মতো ভাই আমি এখন ওকে রিপ্লেস করার মতো এক্সাক্ট ওরকম কোনো প্লেয়ার আসলে দেখতেছি না আমি। যে ডিফেন্সিভলি অনেকটা মানে ইচ্ছা আছে ডিফেন্সিভলি কাজ করার, প্লাস আবার অ্যাটাক করারও ইচ্ছা আছে, মাঝে মাঝে আবার শট নিতে পারে গোলে। তো এইরকম প্লেয়ার খুব একটা এখন দেখা যাচ্ছে। তো পগবা তো নাই, পগবা পুরোপুরি অ্যাটাকিং মাইন্ডেড। আর ও আসলে মেবি একটু টাফ হয়ে যাবে আরো যারা অ্যাটাকিং প্লেয়ার আছে আমাদের, ওদের জন্য। কারণ ওই জায়গায় অনেকেই আছে আমাদের এখন ব্যাকআপ হিসেবে। সো ক্যাসিমিরো আসলে ব্যাকআপ বা সাবস্টিটিউট আসলে দেখতেছি না ওরকম, ওর মাইন্ডের যে প্লেয়ার আছে ওরকম দেখতেছি। যাই হোক, আমরা আসলে শোর একদম শেষের দিকে চলে এসেছি। অনেক কিছু নিয়েই ডিসকাশন হলো, অনেক কিছু নিয়ে কথা হলো। তো যে জিনিসটা এখন নেক্সট ম্যাচ নিয়ে যদি কারো কোনো কিছু বলা থাকে বলতে পারেন, আর যদি বলা না থাকে তাহলে আমরা আরো সামনের দিকে আগায় যাই। কারো কাছে কি বলা আছে নেক্সট ম্যাচ গ্রানাডার সাথে যেহেতু ম্যাচ, আসলে এটা নিয়ে অনেকেই অনেক ফ্যান বেজই অনেক কিছু বলছে। অনেকেই যেমন রিফাত একটা কথা বলছে নেক্সট ম্যাচ নিয়ে গ্রানাডার সাথে, সেটা হচ্ছে এই ম্যাচে যদি 3 পয়েন্ট না পাই তাহলে মাদ্রিদের মোরাল অবস্থার অনেকটা ভেঙে যাবে এবং ভিলারিয়ালের সাথেই ম্যাচ হাতছাড়া, আমাদের লিগটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের রিফাত ভাইয়ের কাছে এটা মনে হচ্ছে। কি মনে হয় এটার জন্য কি আসলে ইম্প্যাক্ট কতটুকু? জিকো ভাই। না, আমাদের লকডাউনের পরে বিগত ম্যাচগুলোতে পারফরমেন্স হিসাবে জয় তো আশা করতেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। আর মনে হয় না এক ম্যাচ হারলে আমাদের মনোবলটা ভেঙে যাবে, কারণ আমরা অনেক আগায়া। আমরা যদি একটা ম্যাচ পয়েন্ট ড্রপও করি তাহলে আমাদের পরবর্তী ম্যাচগুলো আমরা আগ্রাসী আবার দেখা যাবে, সেটা আমার কাছে মনে হয়। জুবাইর, তুমি যদি কিছু বলতে এটা নিয়ে। আসলে জিগো ভাই তো সবকিছু বলে দিল এটার ব্যাপারে, আর আলাদা করে কি বলবো। আচ্ছা, জিগো মেইন পয়েন্টে জিগো ভাই বলতেছে, মেইন পয়েন্টে জিগো ভাই বলতেছে। আচ্ছা আমরা তাহলে একটু আমি হ্যাঁ বলো ভাই, আমি একটা এক্সট্রা বিষয় নিয়ে একটু কথা বলবো, একটু দূরের বিষয় আমি একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউসিএল নিয়ে। ইউসিএল যেহেতু একটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য, অবশ্যই জিততে হবে। আর এই ম্যাচে তো ডিফেন্সিভ কোনোভাবে খেলা যাবে না, অবশ্যই আমাদের স্কোরিং ম্যাচ হওয়া দরকার সেটা ইউসিএল এর ম্যাচটা। তো এই ক্ষেত্রে বেলকে আমার মনে হয় ম্যাচে দরকার। বেল যেহেতু এক্সপেরিয়েন্স আছে, প্লাস ভালো, এখন বেল নিয়ে যদি কিছু একটু করা যায়, কি বলেন? বেল ভাইয়া দরকার, বাট অনেক important পারফরমেন্স, মাঠের পারফরমেন্স একেবারেই নাই। ওর এবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই, খেলায় এবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই, বাট মাঠ বিগত ম্যাচ যেগুলো নামছে। একটু ভিতরে ঢুকি, আমি জুবাইরকে আগে কথাটা শেষ করতে দিই। জুবাইর কাছে পুরোটা শুনে আমি আপনার কাছে আসছি। জুবাইর বলো। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আসলে বেল তো আপনার ওকে তো লকডাউনের পর আসলে একটা ম্যাচ মনে হয় একটু লং টাইম খেলছিল, একটা ম্যাচ সাব করছিল। হ্যাঁ, ওর পারফরমেন্সটা ভালো ছিল না, বাট ওকে পর আর কোনো ম্যাচে ওকে চান্স দেয়ই নাই। ও উচিত ছিল না ওকে আর একটু খেলানোর। জিকো ভাই, যে বেল কিন্তু এর আগে বড় বড় ম্যাচ কিন্তু স্কোর করছে। বেল বেল আমাদের কোনো মানে বড় ম্যাচ স্কোর করছে কি জিকো ভাইয়ের জন্য ছিল? জুবাইর, হ্যাঁ, জিকো ভাইয়ের জন্য ছিল। না, বেল বড় মাপের প্লেয়ার, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং বেলকে আমিও লাইক করি, সত্যি বলতে বেলকে আমি অনেক লাইক করি। বাট টিম পারফরমেন্স চিন্তা করলে বেল আমার মনে হয় না আসবে।
ওর থেকে এসেন্সিও অথবা UCL এর রদ্রিগো, ওই জায়গাটায় সেটাই ওরা মানে কিন্তু best এসএসসি record অথবা করেছে রদ্রিগো মানে পারফরমেন্স হিসাবে ভালো করতেছে এখন, কিন্তু দেখা যাক জিদান কি হলো তার। বাট বেলকিনের কোনো সন্দেহ নেই, বাট পারফরমেন্স আমার সমস্যাটা হইতাছে এই জায়গায়, পারফরমেন্স খুবই লো হইতাছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলতে, সেটা হচ্ছে কি, আমরা তো অনেকের ব্যাকআপ সম্পর্কে বললাম, বাট রামোস আর মনে হয় নেক্সট 1-2 সিজন এর পরে আমরা রামোসের ব্যাকআপ এখন মিলিটারকে ধরতেছি, বাট রামোসের এক্সপেরিয়েন্সের হিসাব করতে গেলে ওর এক্সপেরিয়েন্স কিছুই নেই। তো এই ক্ষেত্রে ওর ব্যাকআপ হিসেবে কাকে মানে আনা গেলে ভালো হয়, মানে এখন থেকে একটু প্ল্যান করা দরকার, এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। ও ইনজুরিতে পড়লে, যেমন ম্যান সিটির ম্যাচটা, ও কিন্তু সাসপেন্ড, এটা নিয়ে খুব বেশি টেনশন আছে। আমরা রামোস নাই মানে ম্যাচ তো হাতছাড়া হয়ে গেছে অনেকে মনে করতেছে। আমি একটু ঢুকি, সেটা হচ্ছে যেহেতু ইউসিএল নিয়ে একটু ডিসকাশনে ঢুকে গেছি, তো একটা জিনিস নিয়ে একটু কথা বলি। বিশাল একটা কোশ্চেন করছে যে আমরা যদি ফরমেশন নিয়ে, যে ম্যান সিটির এগেইনস্টে যেহেতু আমরা অলরেডি পিছিয়ে আছি, আমরা এক দলে যেহেতু পিছিয়ে আছি, তো এইখানে আমাদের আসলে ফরমেশন কি হওয়া উচিত? 4-2-3-1 নাকি 4-3-3 ম্যান সিটির এগেইনস্টে? তোমার কাছেই যাবো। 4-3-3 আমার কাছে না, জুবাইয়ের কাছ থেকে আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আর রাফির কাছে আসবো। আমি 4-3-3 রাখবো অবশ্যই, আর আমি সামনে হ্যাজার্ড, বেনজেমা আর বেলকে রাখবো ওই ম্যাচে। ওকে, রাফি, তোমার কাছে কোন ফরমেশন, কোনটাতে যাওয়া? ভাই 4-3-3 যেতে হবে ভাই, কারণ মিডটাকে স্ট্রং রাখতে, প্লাস আবার ফ্রন্টেও আমাদের লাগবে, কারণ যেহেতু স্কোর করা লাগবে। ফরওয়ার্ডে কাকে রাখতেছো? ফরওয়ার্ড তো বেনজেমা আছে, আর উইংয়ে উইং অ্যাসেনসিও আর ভিনিসিয়াস। আচ্ছা, জিকো ভাই? আমি 4-3-3 যাব, বাট হ্যাজার্ডকে রাখবো, হ্যাজার্ড আর ভিনিসিয়াস। আমি দুইটাকে রাখতে চাইতেছি, দুই সাইডে দুইটা, হ্যাজার্ড আর ভিনিসিয়াস, যাতে অ্যাটাক বেশি হয়। জিকো ভাইয়ের জন্য অলরেডি একটা কোশ্চেন চলে আসছে। জি ভাইয়া। If performance is the concern for Bale, same question raises for Hazard. জিনিসটা নিয়ে অলরেডি আমি ডিসকাশন করছি যে হ্যাজার্ডের একটু পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের অলরেডি কোশ্চেন চলে আসতেছে। তো বেলের ক্ষেত্রে যদি এই সেম কোশ্চেনটা চলে আসে, ওর পারফরমেন্স কে যদি কনসার্ন হয়, তো সেই ক্ষেত্রে হ্যাজার্ডেরটা নিয়ে কোশ্চেন আসে। কিন্তু এখানে একটু কিন্তু আছে, বেলের যে ডেডিকেশনটা আমরা প্রথমে দেখেছি, প্রথমে আসার সাথে সাথে যে ডেডিকেশনটা বেলের ছিল খেলার প্রতি, গোল করার প্রতি, সেটা কিন্তু এখন বর্তমানে ওই ডেডিকেশনটা মাঠে থাকা অবস্থায় কিন্তু ওর ভিতরে পাওয়া যায় না। অন ফিল্ডে বলি আর অফ ফিল্ডে বলি, সেটা আমি ট্রেনিং গ্রাউন্ডে বলি বা ইয়েতে বলি, আসলে আমরা এইখানে আমারও একটু কিন্তু আছে বেলের নিয়ে, কনসার্ন নিয়ে। কারণ যেহেতু এরকম কিছু সিনারিও হয়েছে বেলের ক্ষেত্রে, আর বেলের পারফরমেন্স কি হয় সেটা আমরা অলরেডি প্রথম দিকে দেখে আসছি, যে বেল কি জিনিস, বেলের কি পারফরমেন্সটা আসে, যেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি না। যে কারণে হয়তো জিকো ভাইয়ের কাছে মনে হয় যে বেলের ওই পরিমাণ সময়টা দেওয়া উচিত না। আর হ্যাজার্ডের ক্ষেত্রে যেটা বলতে চাই, এর আগেও বললাম, সেটা আবারও বলছি, যে ওর হয়তো আরো কিছুটা সময় দরকার। কারণ ওর পারফরমেন্স আমাদের টিমে, মানে মাদ্রিদে জয়েন করার আগে ওর বেশ ভালো একটা পারফরমেন্স ছিল, অনেক যেটা দেখেই কিন্তু আসলে মাদ্রিদে নিয়ে আসা। ওই পারফরমেন্সটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি হ্যাজার্ডের কাছ থেকে, এখন পর্যন্ত ওই আশানুরূপ যে পারফরমেন্স সেটা পাইনি। তো দেখা যাক আমাদের ভবিষ্যতে কি হয়। আমি আর এটা নিয়ে সামনের দিকে না আগাই, এটা নিয়ে ডিসকাশন করতে গেলে অনেক কথা চলে আসবে, অনেক ডিসকাশনে যেতে হবে, সামনের দিকে না আগাই। তো প্রেডিকশনটা নিয়ে আমি আসলে শেষ করতে যাচ্ছি। আমাদের নেক্সট ম্যাচে গ্রানাডার সাথে প্রেডিকশনটা নিব, আর হচ্ছে কার কে গোল করবে মনে হয়। তো শুরু করি, রাফির কাছ থেকে শুরু করি। আমার মনে হয় 2-1 ফর রিয়াল। গোল খাওয়াই দিলা? আমার ভাই রবার্তো সালগাদোকে ভয় লাগতেছে। যদি হয়
তাহলে কি আচ্ছা বুঝছি, তার মানে তুমি যেহেতু সোলদাদোকে রাখতে চাচ্ছ, তাহলে এই সাইডে কে গোল দিবে? ওই সাইডে নাই বুঝলাম যে 2-1 এর 1 সোলদাদো দিল, এই সাইডে হোপফুলি আসেনসিও আর বেনজেমা। জুবায়ের। আমি 1-0, আমি 1 গোল, আমার জেতা দরকার, 3টা পয়েন্ট দরকার, বেশি গোলের আশা করতেছি না। গ্রানাডা কিন্তু খুব টাফ একটা টিম, ওরা লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা উইন, একটা ড্র, একটা লস, আর গোল যেগুলো করছে রিয়াল সাথে ভালো ভালো টিমের সাথে গোল ওরা জিতছে। আর আমার মনে কেন আজকে পেনাল্টি পাবো, পেনাল্টিতে মনে জিতবো মনে হইতেছে। জিতলেই হলো। গোল কে রামোস, দিবে? পেনাল্টি মানে রামোস অবশ্যই, পেনাল্টি মানে রামোস। ঠিক আছে, তাওহিদের কাছে কি মনে হয়? 3-0, বেনজেমা 2টা, অ্যাসেনসিও 1টা। মাই গড, ইনশাআল্লাহ। রুমি। হ্যাঁ ভাই, যদি হ্যাজার্ড স্টার্ট করে তাহলে হ্যাজার্ডের 1 গোল, আর ইন টোটাল স্কোর লাইন ভাবতেছি 3-2। হ্যাজার্ড, ক্যাসেমিরো, রামোস এই 3 জন গোল করবে। আর গোল গ্রানাডার ফর্ম অনুযায়ী গোল খাবো এটা ধরে নিচ্ছি। জিগো ভাই। আমি আসলে ভাই ম্যাচ প্রোডাকশন করিনি, আমি সবচেয়ে বড় জিনিস এটা, আমি জয়টাই চাইতেছি। কতগুলো জিতলো, ভাই, আমাদের কতগুলো কত কত করে, ঠিক আছে, মানে এটা না, আমি জাস্ট জয়টাই চাইতেছি, ভাই একদম আজকে ইনশাআল্লাহ ক্লিন শিট থাকবে, ইনশাআল্লাহ আজকে ক্লিন শিট থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাস্ট শুধু জয়টাই চাইতেছি। বল, হ্যাঁ আপনারটা তো বললেন না নিজ ভাই। আমাদের ওয়াল 2-0. কার গোল? 1 for Ramos, penalty. Another one, Benzema. আমি এটা আসলে চাই, সিরিয়াসলি আমি এটা আসলেই চাচ্ছি। হ্যাঁ, রামোস গোল পাক, বেনজেমা পাক। রামোসের এক্স্যাক্টলি। যাক, অনেক সময় নিলাম আপনাদের, অনেক ভালো লাগলো আপনাদের সাথে ডিসকাশন গুলো করে। অনেকটা লং টাইম একটা ডিসকাশন করলাম, অনেক কিছু নিয়েই ডিসকাশন হয়েছে। আমাদের প্লেয়ারদের নিয়ে, যারা ইনজুর্ড ছিল তাদের নিয়ে একটা ডিসকাশন গেল, যাদের টিমের একটা পারফরমেন্স ছিল, পারফরমেন্স গুলো নিয়ে ডিসকাস করলাম। ভবিষ্যতে নেক্সট কাকে কাকে আমরা চাচ্ছি, নিজেদের যে মনোভাব ছিল সেগুলো নিয়ে অনেকক্ষণ সবার সাথেই ছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন 9248 এ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গেস্ট যারা ছিল, আহমেদ, জুবায়ের, রুমি, জিকো ভাই আর রাফি, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আশা করি আজকের ম্যাচটা আমাদের পক্ষেই থাকুক, আমাদের পক্ষেই যাক, আমরা চ্যাম্পিয়ন, লা লিগার চ্যাম্পিয়নের দিকে আরেক কদম এগিয়ে যাই, সে আশা নিয়েই আজকে শেষ করতে চাচ্ছি। সবাই কাছে আল্লাহ হাফেজ। নেক্সট এপিসোডের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই আমাদের সাথে থাকুন, খেলা দেখুন। আল্লাহ হাফেজ, সালাম। আল্লাহ হাফেজ, সালাম। আসসালামু আলাইকুম।